গুড ইভিনিং বন্ধুরা, আমি অভিরূপ আজ আরো একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি আমাদের এই ইউটিউব চ্যানেল যার নাম অভির আড্ডা। যারা আগের দিনের গল্পটি শুনতে পারোনি তারা অবশ্যই শুনে আমাদের কমেন্টে জানিও কেমন লেগেছে। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ তোমাদের শোনাতে চলেছি আমার এক প্রিয় লেখক অনিশ দেবের লেখা পাখি ধরা। পরনের সাদা ধবধবে পাঞ্জাবির সঙ্গে একমাথার সাদা ধবধবে চুল একেবারে মিশে গিয়েছিল। বৃদ্ধের শরীরটা ঝুঁকে পড়েছে অতি আধুনিক একটা টেপ রেকর্ডারের উপরে। টেপ চলছে, শোনা যাচ্ছে নানা রকম শীষের শব্দ, মিষ্টি এবং কর্কশ সুর, পাখি ডাকছে। বৃদ্ধ তন্ময় হয়ে শুনছিলেন, হাতে খাতা পেন্সিল, নোট নিচ্ছেন, কখনো কখনো ঘাড় নাড়াচ্ছেন, আবার কোনো এক ফাঁকে পেন্সিল ধরা হাতে টান মারছেন শুভ্র চুলের গোছায়। তারপরই চশমার কালো ফ্রেম ঠিকঠাক করছেন। গুড মর্নিং গুপ্তা সাহেব। সকালবেলা নকলি চিড়িয়ার ডাকে কোনো মজ নেই। ফিরে তাকালেন ডক্টর অশোক চন্দ্র গুপ্ত, সংক্ষেপে এসিজি। হাসলেন। সাত সকালে তার এই আস্তানায় হুটহাট করে ঢুকে পড়ে এরকম দোআঁশলা ভাষায় মন্তব্য করতে পারে একমাত্র একজনই, ইন্সপেক্টর রঘুপতি যাদব। মুখের রেখা কাটকাট, চোয়ারে, গায়ের রং রোদে পোড়া, চোখ শরীরে বিঁধে যায় যেন, আর পুরুষালী মোটা গোঁফ। দেখে রঘুপতিকে যতই অপ্রিয় মনে হোক, এসিজি ওকে ভীষণ ভালোবাসেন। একসময় এসিজির ছাত্র ছিল ও। কথাবার্তায় রুক্ষ হলে কি হবে, মনটা বড় ভালো, আর কাজ পাগল। মনে পড়ে একবার একটা নির্বোধ ওকে ঘুষের প্রস্তাব দিয়েছিল। ও হাসতে হাসতে জুজুৎসুর প্যাঁচ দিয়ে ওর ডান হাতটা ভেঙে দিয়েছিল। বলেছিল, যা সব কাজ বাঁয়ে হাতের, তার আবার ডায়ের হাতের জরুরত কি? খোলা জালনার পাশেই টেবিলে কোকিল ঘড়ি। 9টা এখনো বাজেনি। ঘড়ির পাশেই স্টেনলেস স্টিলের মোনালিসা ফ্লাস্ক। রঘুপতি জানে ভোরবেলা উঠেই এসিজি নিজের হাতে ফ্লাস্ক ভর্তি কফি করে রাখেন, কারণ এখানে এখনো পরের হাত বলে কিছু নেই। স্ত্রী মালিনী চলে গেছেন প্রায় 1 যুগ আগে, আর একমাত্র মেয়ে উর্মিলারও বিয়ে হয়ে গেছে গত বছর। অশোক চন্দ্রগুপ্ত টেপ রেকর্ডার বন্ধ করে খাতা পেন্সিল গুছিয়ে রাখলেন তার পাশে। হাসতে হাসতে বললেন, বসো রঘুপতি, বসো। নকলি চিড়িয়ার ডাকে মজ না থাকলে কি হবে? আমার ফ্লাস্কের কফিতে থাকতে পারে। আজমাকে দেখো। ছাপা কাপড়ে আবৃত বেতের চেয়ারে বসলো রঘুপতি যাদব। গা এলিয়ে দিল শোয়ার ভঙ্গিতে। হেসে বলল, স্যার, পাখিতে কি মজা পান বুঝি না। মাঝে মাঝে ডাক শুনতে ভালো লাগে, তা বলে দিনভর কিচির মিচির। এসিজি কাপে কফি ঢেলে এগিয়ে দিলেন রঘুপতিকে। তারপর ঘরের মেঝেতে সাজিয়ে রাখা বইয়ের কয়েকটা স্তূপকে সন্তর্পণে পাশ কাটিয়ে আর একটা চেয়ারে বসে পড়লেন। সাদা পাজামা টেনে ঠিক করে বললেন, তুমি বা চোর, ডাকাত, খুনে বদমাশের মধ্যে কি মজা পাও বুঝি না। পাখিরা তার চেয়ে অনেক ভালো। রঘুপতি যাদব কফিতে চুমুক দিল কয়েকবার,
তারপর সিরিয়াস মুখে বলল, গুপ্তা সাহেব, আপনার জরুরি কাজে ডিস্টার্ব করলাম। এসিজি ঝুঁকে পড়ে রঘুপতির কাঁধ চাপড়ে দিলেন আলতো করে, বললেন, যা শুরু করেছি তা এক আধ দিন পরিশ্রমের ব্যাপার নয়, অন্তত 2 বছর লাগবে। কি কাজ? রঘুপতির কৌতূহল হলো, কপালে ভাঁজ পড়ে। এসিজি মাথার চুল টানলেন একবার, তারপর ঘরের ছাদের দিকে চোখ তুলে বললেন, বার্ড কমিউনিকেশন, পাখিদের ভাষা। কোন কোন পাখি কিরকম ভাষায় কথা বলে তাই বোঝার চেষ্টা করছি। যে টেপটা বাজাচ্ছিলাম সেটা গত সপ্তাহে সুন্দরবনের জঙ্গলে টেপ করা। এর মধ্যে রাডি কিংফিশারের আওয়াজ শুনতে পেলে? রঘুপতি জলদি চুমুক দিয়ে ফেলে কফির কাপে, তারপরই উফ করে ওঠে। একটু সময় নিয়ে বলল, রাডি কিংফিশার? স্যার, আমি এদিকে ব্লাডি কিংফিশারকে নিয়ে ফেসেছি। গত কয়েক বছর ধরে প্রীতম দাস চৌধুরী বহু মাছলি পকড়েছে, কিন্তু আমরা ওকে ফাঁদে ফেলতে পারিনি। মাছলি পকড়েছে আর সটকেছে, সিধা 9-2-11। এসিজি বাধা দিয়ে বললেন, রঘুপতি, জিভে আগুল দাও। বোঝাই যাচ্ছে তুমি ডিস্টার্বড, না হলে আমাকে ডিস্টার্ব করতে আসতে না। তা এই প্রীতম দাস চৌধুরী লোকটা করেছে কি? খুন করেছে? রঘুপতি যাদবের কফি শেষ হয়ে গিয়েছিল। পাশের ছোট্ট টেবিলে কাপটা নামিয়ে রেখে বলল, এতদিন শুধু খুন করাটাই বাকি ছিল, পরশু সেটাও সেরে ফেলেছে। বুঝতে পারছি খুনটা দাস চৌধুরী করেছে, কিন্তু কি করে করেছে ধরতে পারছি না। লোকটা গহরে পানি কা মছলি, গুপ্তা সাহেব। রঘুপতির মুখের দিকে তাকিয়ে অশোক চন্দ্রগুপ্ত ওর অস্বস্তিকর দুশ্চিন্তাটা অনুভব করতে পারছিলেন। ছেলেটা সত্যিই প্রাণ দিয়ে ভালোবাসে ওর চাকরিকে। লালবাজার ওর কাছে মন্দির, আর পুলিশের উর্দি ওর গর্ব, কিন্তু প্রীতম দাস চৌধুরী ওকে দুশ্চিন্তায় ফেলেছে। এসিজি কাশলেন, মাথার একগোছা চুল ধরে টানলেন 2 বার, তারপর বললেন, প্যাঁচার মতো মুখ করে বসে থেকো না রঘুপতি। আমি এখনো মরে যাইনি। আই নো হাউ টু ক্যাচ আ রেয়ার বার্ড। হাসলেন এসিজি, বললেন, একটা কথা তোমাকে তো সবসময় বলি, চেহারা আমার শার্লক হোমসের মতো নয়, সেরকম করে পাইপ টানতেও পারি না। হারকুয়েল পয়রোর মতো মোমের পালিশ দেওয়া গোঁফ আমার নেই। এছাড়া দেবেন্দ্র বিজয়, হুকা কাশি, রবার্ট ব্লেক বা ব্যোমকেশের ছিটে ফোটা গুণও নেই আমার মধ্যে। তবে আমি সাধারণ একজন গোয়েন্দা, মোটামুটিভাবে জোড়াতালি দিয়ে কাজ চালিয়ে নি। সুতরাং মনে হয় প্রীতম দাস চৌধুরীর ধাঁধা আমি সলভ করতে পারবো। কোকিল ঘড়িতে সুরেলা শব্দে 9টা বাজল। রঘুপতি দেখল এসিজির দিকে। জানালা দিয়ে এক ফালি রোদ এসে পড়ছে বৃদ্ধের মাথায়। সাদা চুলের গুচ্ছ চকচক করছে রূপোর মতো। পাখি পাগল এই মানুষটা একসময় রাজাবাজার বিজ্ঞান কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করতেন। এখন পাখি আর অপরাধী নিয়ে গবেষণা করেন। বলেন, বার্ড ওয়াচিং আর ম্যান ওয়াচিং এ নাকি অনেকটাই মিল। ঈশ্বর জানেন।
রঘুপতি একটু সময় নিয়ে মানে মানে গল্পটা গুছিয়ে নিল, তারপর শুরু করল। দাস চৌধুরীর নাম আপনি হয়তো শুনেননি, তবে লোকটা বহুত সাল ধরেই 2 নম্বরই কারবার চালাচ্ছে। যেমন প্রথম করত কালওয়ারি, চোরাই মালটাল খরিদ করত, তারপর ধর্মতলায় একটা হোটেল খুলে বসলো। ছোট্ট কিন্তু টিপটপ হোটেল, নাম মুসাফির। তো হোটেল খোলার পর লোকটা স্মাগলিং এর ব্যবসায় নেমে পড়ল। তারপর শুনেছি গত বছর থেকে নাকি ড্রাগের লাইনে পা দিয়েছে। একটু ফাঁক পেতেই অশোক চন্দ্রগুপ্ত হাত তুললেন, বললেন, রঘুপতি ডিয়ার বয়, তোমার রাজধানী এক্সপ্রেসের গতিটা কিছুটা কমাতে পারলে ভালো হয়। তোমাদের রেকর্ডে দাস চৌধুরীর নাম নেই। রঘুপতি বলল, আছে, লেকিন সে সবই ছোট মোটো লাফরা। সব কটা কেসেই জামিনে ছুট হয়ে গেছে। তাছাড়া প্রীতম পয়সাওয়ালা রহিস, সবসময় 1 নম্বর লয়ার দাঁড় করায়। এসিজি চেয়ার ছেড়ে এগিয়ে গেলেন কফির ফ্লাস্কের দিকে, নিজের জন্য 1 কাপ ঢাললেন। রঘুপতির দিকে তাকিয়ে চোখের ইশারা করতে ও মাথা নাড়ল। বিরক্তভাবে বলল, স্যার, আমি দৌড়াত ঘুমাতে পারিনি। আমার জান জ্বলে যাচ্ছে। প্রীতমকে ধরার এটাই সুনহেরা মৌকা। লেকিন যদি এবারেও পিছলে বেরিয়ে যায় তাহলে টেক ইট ইজি রঘুপতি। কফির কাপ হাতে নিয়ে এসিজি ফিরে এলেন। চেয়ারে গুছিয়ে বসে কাপে লম্বা চুমুক দিলেন, বললেন, তুমি নিশ্চিন্ত থাকো, মাথা গরম না করে গল্পটা ধীরে ধীরে বলো। গায়ের জোরের লড়াইয়ে স্পিডটা একটা ফ্যাক্টর, কিন্তু বুদ্ধির লড়াইয়ে নয়। নাও বলো। মুসাফিরের 4 তল্লাটা প্রীতম নিজে ব্যবহার করে। 3টে ঘর আছে সেখানে। গত পরশু সকালে ওর 2 দোস্ত মুকেশ আর সুদেশ তিওয়ারি হোটেলে আসে। মুকেশ আর সুদেশ 2 ভাই, তবে ওরা দুজনই প্রীতমের বিজনেস পার্টনার। কিসের বিজনেস বলতে পারবো না, তবে 5-6 রকম তো হবেই। তার মধ্যে কয়েকটা ন্যাচারালি কালা ধান্দা। এসিজি চোখ বুঝে শরীরটা এলিয়ে দিলেন। হাতের কফি কাপ থেকে ধোঁয়া উঠছে। হঠাৎ চোখ খুলে বললেন, লোকগুলোর ছবি এনেছো তুমি? পাশেই একটা খালি চেয়ারে একটা মোড়া ফোল্ডার পড়েছিল। সেটা হাত বাড়িয়ে তুলে নিল রঘুপতি। এসিজির দিকে বাড়িয়ে দিয়ে বলল, শুধু ফটো কেন, এখানে এই 3 জনের পুরা দস্তানা পেয়ে যাবেন। এছাড়া স্পটের নানান ফটোগ্রাফ ও রিপোর্টও আছে। এসিজি ফোল্ডারটা নিলেন। তার চোখ সজাগ হলো, শীর্ণ শরীর রিজু হলো। কয়েক চুমুকে কফি শেষ করে কাপ নামিয়ে রাখলেন। তারপর পাখি দেখা তীক্ষ্ণ চোখে ফোল্ডারের কাগজপত্র উল্টে পাল্টে দেখতে শুরু করলেন। তার চশমার কাঁচ চকচক করছিল। প্রথমে প্রীতম দাস চৌধুরীর ছবি। বছর 45-এর মোটাসোটা মানুষ, গায়ের রং কালো, কপাল মাথার দিকে উঠে গেছে অনেকটা, চোখ দুটো কুতকুতে, শয়তানের নজর যেন তাতে। চোখের নিচে চর্বির থাক, বেপরোয়া অত্যাচারের চিহ্ন। গলায় সোনার সরু চেন। ছবির নিচেই রয়েছে প্রীতমের দস্তানা বা জীবনী।
সেটা খুঁটিয়ে পড়লেন এসিজি। তারপর পাতা উল্টালেন। মুকেশ তিওয়ারি, বয়স বোধহয় ৫৫-৫৬ হবে। রোগা ফর্সা চেহারা, চোখে মুখে ভীষণ পরিশ্রমের ছাপ, আর দৃষ্টিতে যেন একটা চাপা জেদ ফুটে বেড়াচ্ছে। ফটোর উপর একটা শিলমোহরের ছাপ দেখা যাচ্ছিল। সেটার কথা রঘুপতিকে জিজ্ঞাসা করতেই সে বলল, মুকেশ তিওয়ারি মারা গেছে গত পরশু। পাতা উল্টালেই ওর ডেড বডির ফটো দেখতে পাবেন। ওই তসবিরটা আমরা ওর পাসপোর্ট থেকে কপি করেছি। এরপর সুদেশ তিওয়ারি, বয়সে দাদার চেয়ে অন্তত বছর ৮-১০ ছোট, চুল খাটো আর ছাটা, সরু গোঁফ, চোয়ালের রেখা উদ্ধত, চোখের নজর দাদার মতোই। ফটো দেখা শেষ করে অশোক চন্দ্রগুপ্ত বাকি রিপোর্টগুলোয় চোখ বোলাতে শুরু করলেন। তারপর হঠাৎই চোখ তুলে রঘুপতির দিকে তাকিয়ে বললেন, না, তোমার ধৈর্য দেখছি নিতান্তই বলকা। রঘুপতি যাদব উসখুস করছিল, একটু অস্বস্তি বোধ করল। সেটা লক্ষ্য করে এসিজি বললেন, ওকে রঘুপতি, তুমি গল্পটা বলে যাও, আমার কান মনোযোগ দিয়ে শুনছে। রঘুপতি একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আগের চেয়ে অনেক নরম গলায় এবং ধীরে ধীরে বলতে শুরু করল। খোঁজ খবর নিয়ে যা জেনেছি, বিজনেসের ব্যাপারে মাথা বলতে ছিল মুকেশ তিওয়ারি। সুদেশ প্রীতমের সমান উমারের হওয়ার জন্য দুজনের বেশিরভাগ সময়টাই ফুর্তি ফাট্টা করে কাটিয়ে দিত। এবার বিজনেসের কোনো কন্ট্রাক্ট নিয়ে বোধহয় লফড়া হয়েছিল। इसीलिए হোটেলের চাকর বেয়ারা বহুত হল্লা গুল্লা শুনেছে। মুকেশ তিওয়ারি চিৎকার চেঁচামেচি করছিল বেশি। মাঝে মাঝে প্রীতম দাস চৌধুরীও ওর গুসা ঠান্ডা করার কোশিশ করছিল। এসিজি ফোল্ডারের কাগজ থেকে চোখ তুলে বললেন, ঝগড়াটা হয় সন্ধে ৬টায়। রঘুপতি বুঝল গুপ্তা সাহেব রিপোর্টটা ধ্যান দিয়েই পড়েছে। ও শুধু ঘাড় হেলাল। তারপর বলল, সে যাই হোক, মুকেশ তিওয়ারি অনেক মেহনতের পর ঠান্ডা হয়, লেকিন রাত 12:30টার সময় সে মারা যায়। তখন ওর পাশের ঘরে বসে প্রীতম আর সুদেশ গল্প করছিল আর ভিডিওতে কি একটা সিনেমা দেখছিল। হঠাৎ প্রীতম একটা শব্দ শুনতে পায়। অন্তত স্টেটমেন্টে সেই রকমই বলেছে, আওয়াজটা নাকি ধামাকার মতো, এই পটাকা ঠাটাকা যেমন হয়। সুদেশ বলেছে সে কিছু শুনতে পায়। অবশ্য বুঝতেই পারছেন সে হয়তো বহাল তবিয়তে ছিল না, চোখের রং ধরে গিয়েছিল। তার আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গেই ওরা দুজনে ছুটে যায় পাশের ঘরে। দরওয়াজা ধাক্কা দেয়, লেকিন দরওয়াজা কেউ খোলে না। তখন প্রীতম চাবির ফুটোয় নজর দিয়ে দেখে, সুদেশকেও দেখায়। তারপর সুদেশকে বলে, চাবিটা ভিতর থেকে তালার গর্তে ঢুকানো রয়েছে, यानी अंदर থেকে কেউ দরওয়াজা বন্ধ করে চাবি দিয়েছে। তারপর চাবিটা আর কেউ খুলে নেয়। এসিজি শব্দ করে ফোল্ডারটা বন্ধ করলেন, রেখে দিলেন পাশের টেবিলে। তার চোখে মুখে কৌতূহল ফুটে উঠেছে। কপালে ৪-৫টা ভাঁজ ফেলে বলে উঠলেন, ভেরি ইন্টারেস্টিং। তারপর রঘুপতি যাদব গালে হাত ঘষল, ঠোঁট উল্টে বলল, उसके बाद और क्या? ধাক্কাধাক্কি করে সুদেশ যখন দরওয়াজা ভাঙতে যাবে, প্রীতম ওকে থামায়। একটা দারুণ মতলব দেয়,
কোথা থেকে একটা আখবারের পাতা এনে তার অর্ধেকটা দরওয়াজার নিচ দিয়ে ঢুকিয়ে দেয় ভেতরে। এক লকড়ি লেকে চাবির ফুটোর ভিতরে খোঁচা দেয়। ভিতরের চাবিটা আওয়াজ করে পড়ে যায় নিচে। তখন আখবারের পাতাটা টেনে নিতেই চাবিটা বেরিয়ে আসে ঘরের বাইরে। সেটা নিয়ে প্রীতম নিজেই দরওয়াজার তালা খোলে। তারপর হুড়মুড় করে দো মক্কেল একসাথে ঢুকে যায় ঘরের ভেতর। অশোক চন্দ্র গুপ্ত হাসলেন, কফির কাপ নিয়ে চলে গেলেন ফ্লাস্কের কাছে। কফি ঢালতে ঢালতে শেষ দিয়ে উঠলেন, যেন কোনো পাখি ডাকছে। তারপর আবার ফিরে এলেন চেয়ারে। পরপর 3-4 চুমুক দিলেন কাপে। এসিজির আচরণ দেখে রঘুপতি যাদব থেমে গিয়েছিল। চোখ বড় বড় করে বলে উঠল, सर, मैंने कोई खुशी की बात सुनाया क्या? बेशक इंस्पेक्टर साहब, बेशक। तबे तुमी থেমো না, প্লিজ কন্টিনিউ। এসিজির চোখে চাপা কৌতুক। রঘুপতি আবার দীর্ঘশ্বাস ফেলে বলল, রাম কি লীলা রামজি হি জানে। তো যাই হোক, ওরা দুজনে ঘরে ঢুকে দেখে মুকেশ তিওয়ারি বিছানার কাছে একটা চেয়ারে কাত হয়ে পড়ে আছে। ডায় হাতে রিভলভার ঝুলছে, আর বুকের বাঁ দিকে গোলি কি নিশান। খতম, বাস। তখন প্রীতম দাস চৌধুরী তার দোস্ত সুদেশকে বলে মুকেশ তিওয়ারি সুইসাইড করেছে। বড়ি আফসোস কি বাত, তাতে সুদেশ তিওয়ারি হঠাৎ খেপে যায়। ও বলে না, ওর দাদার খুন হয়েছে। उसके बाद घर की सब दरवाजा और खिड़की भालो করে দেখে, लेकिन सब अंदर से बंद। एकदम चिटकिनी লাগানো গুপ্তা সাহেব। অন্য কোনো লোক যে মুকেশকে খুন করে হাতে রিভলভার সাজিয়ে দিয়ে পালিয়ে যাবে তার কোনো উপায় নেই। कमरे का दरवाजा खिड़की सब अंदर से बंद, लेकिन ताते सुदेश तिवारी बुझते चाहे ना। वो बोले, मेरे भाई को कोई साजिश करके खून किया है। सुसाइड नामुमकिन, इम्पॉसिबल। রঘুপতি একটু থামল। এসিজি কফি শেষ করে ফেলেছিলেন। কাপটা রেখে দিয়ে জিজ্ঞাসা করলেন, দাদা খুন হয়েছে বলে সুদেশ তিওয়ারি গো ধরে বসে আছে কেন? রঘুপতি হেসে বলল, এখানেই মজা স্যার। সেদিন বিকেলে নাকি মুকেশ তিওয়ারি ভাইকে বলেছিল আগামীকাল অর্থাৎ গতকাল ব্যবসার কি সব হিসাব কিতাব নিয়ে বসবে। আজকাল হিসাব পত্রে নাকি উল্টা সিধা গড়বড় দেখা দিচ্ছে। এর জন্য মুকেশ পুরোপুরি প্রীতমকেই দায়ী করেছে। এছাড়া দো ভাই মিলে কাল সকালে ওদের এক বুড়ি মৌসিকে বড় বাজারে দেখতে যাওয়ার প্ল্যান করেছিল। তারপর তো 6:30টায় কাজিয়া, আর 12:30টায় মুকেশ তিওয়ারির খেল খতম। এসব কারণেই সুদেশ কিছুতেই মানতে পারছে না ওর দাদা খুদকুশি মানে সুইসাইড করেছে। রঘুপতি উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে, হাত পা নেড়ে চেড়ে আড়মোড়া ভাঙল। কয়েক মুহূর্ত চুপ করে থেকে এসিজি জিজ্ঞাসা করলেন, রিভলভারটা কার? রঘুপতি ঘাড় ফিরিয়ে দেখল বৃদ্ধকে, বলল,
কার আবার? মুকেশ তিওয়ারির। রিপোর্টে লেখা আছে। গুলি কি ক্লোজ রেঞ্জ থেকে করা হয়েছিল? ব্যালিস্টিক রিপোর্ট কি বলছে? ক্লোজ রেঞ্জ, कोई গোলমাল নেই। লেকিন সুদেশ তিওয়ারি হইচই শুরু করে দিয়েছে। আর প্রীতম দাস চৌধুরীর দাঁত বের করা হাসি আমি সইতে পারছি না। 16 আনা মোটিভ রয়েছে, লেকিন কোই সবুত নেই। বাঁ হাতের চেটোয় ডান হাতে ঘুষি মারল রঘুপতি যাদব। বলল, শয়তানটাকে অন্দর করতে পারলে মौज করে পালিশ করু, লেকিন রঘুপতি, তুমি ঠান্ডা হয়ে বসো দেখি। তোমাকে আমি প্রমাণ সব জোগাড় করবার মতলব বাতলে দিচ্ছি। রঘুপতি যাদব চেয়ারে গিয়ে বসলো বটে, কিন্তু তার মুখে অসন্তোষের ছোঁয়া লেগে রইল। এসিজি বললেন, সুদেশ কি গুলির আওয়াজ শুনেছিল? ও তো বলছে না শোনেনি। হোটেলে আর কেউ কিছু শুনেছে? একটু ভেবে রঘুপতি বলল, সুলেমান নামে একটা বেয়ারা কসম খেয়ে বলেছে রাত 12টা নাগাদ ও একটা ধামাকার শব্দ শুনেছে। লেকিন শাম কে বাদ সুলেমান একটু আধটু নেশা করে, তো কে জানে আসলি নকশা কি। এসিজি নড়ে চড়ে বসলেন, সাদা চুলের গোছায় টান মারলেন দুবার, বললেন, রঘুপতি, তুমি ঠিকই বলেছ। মুকেশ তিওয়ারি খুন হয়েছে, আর ওকে খুন করেছে প্রীতম দাস চৌধুরী। রঘুপতি যাদব শিরধারা টান টান করে বসল, জিজ্ঞাসা করল, लेकिन कैसे सर? दरवाजा खिड़की सब तो अंदर से बंद था। এসিজি হেসে বললেন, সেটাই তো বন্ধ ঘরের রহস্যের মজা রঘুপতি। তবে এইটুকু তোমাকে বলে রাখি, মুকেশ তিওয়ারিকে গুলি করা হয়েছে 12টা নাগাদ। তোমার সুলেমানের কথাই বোধহয় ঠিক। খোঁজ করে দেখো, ওই সময় প্রীতম দাস চৌধুরী বন্ধুবর সুদেশকে ছেড়ে কিছুক্ষণের জন্য উধাও হয়েছিল কিনা। তাছাড়া আমার ধারণা গুলি করার সময় সে হয়তো রিভলভারের মুখে চাদর টাদর কিছু চাপা দিয়ে থাকবে, তাতে গুলির আওয়াজটা অনেক ভোঁতা শোনাবে। তোমার কাজ হবে সেই দাগি চাদরটা উদ্ধার করা। হয় ওটা হোটেলের স্টোর রুমে আছে, নইলে প্রীতম গুজে দিয়েছে কোনো উনুনে। রঘুপতি অধৈর্য হয়ে বলে উঠল, খুন করার পরেও কি করলো সেটা ভি বলুন। বলছি। এসিজি একটু দম নিয়ে বললেন, ঘরের জানলা ঝটপট বন্ধ করে দিল প্রীতম। তারপর দরজার ভেতর দিকের চাবির গর্তে এমন একটা চাবি ঢুকিয়ে দিল যার মাথাটা কাটা, অর্থাৎ তালা খোলার জন্য চাবির যে অংশটা সবচেয়ে জরুরি সেইটুকু কেটে বাদ দেওয়া হয়েছে। এই অকেজো চাবিটা দরজার ভেতরের দিকে লাগিয়ে প্রীতম বাইরে এসে দরজা টেনে দরজা লক করে দেয় বাইরে থেকেই। হোটেলের মালিক হওয়ার সুবাদে প্রীতমের কাছে মুকেশের ঘরের ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই ছিল। সে যাই হোক, জলদি কাজ সেরে প্রীতম ফিরে এলো সুদেশের কাছে। সে এতক্ষণ গড় হাজির থাকার জন্য যা হোক একটা বাহানা শোনালো। তারপর 12:30 নাগাদ মিথ্যে বলল যে সে একটা তোমার ভাষায় ধামাকার শব্দ শুনতে পেয়েছে।
তখন সে জোর করেই সুদেশকে সঙ্গে নিয়ে মুকেশের ঘরের দরজায় হাজির হয়। ওকে সাক্ষী মানার জন্য ভেতরের দিকে লাগানো অকেজো চাবিটা ওকে দেখায়। এমনিতে ওরকম ভাবে তালার চাবি ঢোকানো থাকলে বাইরে থেকে চাবি ঢুকিয়ে দরজা খোলা মুশকিল। তাই প্রীতম খবরের কাগজ পেতে কাঠি দিয়ে খুঁচিয়ে অত সব কাণ্ড করেছে। এসিজি থামতেই রঘুপতি বলল, লেকিন যে চাবিটা আকবরের পাতা দিয়ে প্রীতম বাইরে বের করে নিয়ে এলো সেটা তো ফালতু। তাহলে ও চাবি দিয়ে দরওয়াজা খুলে গেল কি করে স্যার? হাসলেন এসিজি, বললেন, একে বলে হাত সাফাই রঘুপতি। সুদেশের চোখকে ফাঁকি দিয়ে ঘরের ভেতর থেকে এত কষ্ট করে বের করে আনা অকেজো চাবিটা বোধহয় আসল চাবির সঙ্গে পাল্টে নিয়েছিল প্রীতম। আসল চাবিটা ওর পকেটেই ছিল হয়তো, বাস। তারপর আর কি? রঘুপতি উঠে দাঁড়ালো, ঝুঁকে পড়ে হোল্ডারটা তুলে নিল টেবিল থেকে। অশোক চন্দ্রগুপ্ত উঠে দাঁড়ালেন, হাতে হাত ঘষে বললেন, রঘুপতি, এবারে কি কি জিনিস খুঁজে বের করতে হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তার মধ্যে আসল হচ্ছে ওই মাথা কাটা চাবিটা। আর খোঁজ করে দেখো কোনো চাবিওয়ালা সেদিন সন্ধেবেলায় মুসাফির হোটেলে এসেছিল কিনা। অবশ্য চাবি কাটাকাটির কাজ প্রীতম দাস চৌধুরী নিজেও করে থাকতে পারে। 6:30 থেকে 12টা, অন্তত 5.5 ঘন্টা সময় পেয়েছিল লোকটা। থ্যাংক ইউ স্যার বলে বড় বড় পা ফেলে চলে যাচ্ছিল রঘুপতি। ওকে থামালেন এসিজি। একটা কথা রঘুপতি, আমি তো শুধু থিওরি বাতলে দিলাম, বাস্তবে সেটা কতটা মিলবে জানি না। কে জানে, প্রীতম দাস চৌধুরী হয়তো সত্যিই মুকেশ তিওয়ারিকে খুন করেনি। রঘুপতি হেসে বলল, সে ভার আপনি আমার ওপর ছেড়ে দিন। কালই ফোন করে আপনাকে থিওরির রেজাল্ট জানিয়ে দিতে পারবো বলে মনে হয়। লেকিন গুপ্তা সাহেব, কি করে আপনি এই থিওরির আইডিয়া পেলেন? ইট ইজ এক্সেলেন্ট। অশোকচন্দ্র চুলের গোছায় টান মারলেন, হেসে বললেন, জন ডিকসনকার রঘুপতি, জন ডিকসনকার। এই ভদ্রলোক জন ডিকসনকার আর কার্টার ডিকসন, এই দুটো নামে সারাটা জীবন শুধু বদ্ধ ঘরের রহস্য আর অসম্ভব সমস্যা নিয়ে কিতাব লিখে গেছেন। সুতরাং যখনই আমি কোনো ক্লোজ রুম প্রবলেম পাই, জন ডিকসনকারের মতো ভাবতে চেষ্টা করি। তবে সব সময় যে পারি তা নয়। রঘুপতি হেসে বলল, আপনাকে বিনয় মানায় না। জন ডিকসনকারের চেয়েও আপনি ज़्यादा अक्लमंद। Again a big thanks, sir. Goodbye. রঘুপতি যাদব চলে গেল হনহনিয়ে। অশোকচন্দ্র আবার টেপ রেকর্ডারের কাছে গিয়ে দাঁড়ালেন, টেপ চালু করলেন। নাম না জানা পাখিরা আবার মিষ্টি সুরে ডাকতে শুরু করল। এসিজি তখন জানলা দিয়ে বাইরের রোদ দেখছিলেন। তোমরা এতক্ষণ শুনছিলে অনিশ দেবের লেখা পাখি ধরা। আমাদের এই গল্পটি কেমন লাগলো তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানিও। আর যদি তোমরা কোনো গল্প সাজেস্ট করতে চাও সেটাও আমাদের কমেন্টে বলতে পারো। আমাদের গল্পগুলি তোমরা স্পটিফাইয়েও শুনতে পারো প্রতি শনিবার রাত 12টার সময়। দেখা হচ্ছে পরের গল্পে।
শুভরাত্রি।